নমস্কার, আমাদের চ্যানেল প্রয়াসে আপনাদের সাদর আমন্ত্রণ। বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডারের গুটিকত অলংকার আমরা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি প্রাকৃতিক দুর্যোগ আমপানের ফলে আমাদের এই গল্প পরিবেশন করতে বিলম্ব হওয়ার জন্য। আর তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের, যারা আমাদের আগের পরিবেশন প্রিয়নাথ দারোগার কৃত্রিম মুদ্রা গল্পটিকে এত জনপ্রিয় করে তুলেছেন এবং ভালোবেসেছেন। তাই তাদেরই আন্তরিক অনুরোধে আমরা আজ আবার আনতে চলেছি প্রিয়নাথ দারোগার লেখা দারোগার দপ্তর থেকে অন্য একটি গল্প, প্রিয়নাথ দারোগা ও মিস মেরি। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1855 সালে। পেশায় ইনি ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অফিসার। তিনি তার পুলিশি জীবনের বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে দারোগার দপ্তর নামে গোয়েন্দা বইটি রচনা করেন। আর বেশি কথা বলবো না, আপনারা শুনুন প্রিয়নাথ দারোগা ও মিস মেরি। সব বয়সী শ্রোতাদের বোঝার সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় রূপান্তরিত করা হয়েছে। এই মহানগরী কলকাতার মধ্যে বাস করে না এমন জাতিই নেই। এই নগরী বঙ্গদেশের মধ্যে প্রতিষ্ঠিত থাকলেও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রভৃতি সব সম্প্রদায়ের লোকই এখানে আছে। ও সব সম্প্রদায়ের মধ্যেই আমাদের অনুসন্ধান উপযোগী কোনো না কোনো রকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঘটনাবলীর অনেক বিবরণ সময় সময় দারোগার দপ্তরে প্রকাশিত হয়েছে, কিন্তু অন্য জাতির ঘটনাবলী বেশি সংখ্যায় প্রকাশিত হয়নি বললেই চলে। খ্রিস্ট ধর্ম অবলম্বনকারীদের মধ্যে আরেকটি ঘটনা এই স্থানে বর্ণনা করলাম। এদের মধ্যেও সময় সময় যে কিরকম ভয়ানক পাপস্রোত প্রবাহিত হয় তার একটি জলজ্যান্ত উদাহরণ শ্রোতারা এখানে শুনতে পারবেন। বৃদ্ধ জুবেয়ার আর নেই, হঠাৎ তার মৃত্যু হয়েছে। এই কথা অনেক ভোরে শহরের মধ্যে, বিশেষত ইংরেজ অধিবাসীদের মধ্যে দেখতে দেখতে প্রচারিত হয়ে পড়ল। কেউ বলল সর্দি গর্মিতে তিনি মরেছেন, কেউ বলল তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলতে লাগলো তিনি হত হয়েছেন। এইভাবে যার মনে যা এসে উদয় হতে লাগলো তিনি তাই অন্যকে বলতে লাগলেন। যাদের বিশ্বাস খবরের কাগজে সমস্তই সত্যি কথা বের হয়, সত্যি খবর জানার জন্য তারা খবরের কাগজ বাহকের আশায় বিশেষ আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলেন। নিয়মিত সময় সেই দিনের খবরের কাগজ তাদের হাতে হস্তগত হলো। বেশ কৌতূহলের সঙ্গে তারা নিজের নিজের খবরের কাগজ দেখতে লাগলেন, কিন্তু দেখলেন জুবেয়ার সম্বন্ধে কোনো কথা প্রকাশিত হয়নি। জুবেয়ারের মৃত্যু সংবাদ লোকমুখে প্রচারিত হবার আগেই আমরা কিন্তু এই খবর জানতে পেরেছিলাম। রাত শেষ হওয়ার 2-1 ঘন্টা বাকি থাকতেই টেলিফোন যোগে এই খবর এসে পৌঁছায় আমাদের কাছে। আমরা সেই স্থানে উপস্থিত হয়ে কিরকম অবস্থা দেখেছিলাম তা বর্ণনা করবার আগে জুবেয়ার কে, তিনি কোথায় বাস করেন তার একটু পরিচয় শ্রোতাদের আগেই জানানো দরকার। জুবেয়ারের জন্মস্থান কোথায় তা আমরা তখনও জানি না, কিন্তু গত 20 বছর ধরে তিনি ইংরেজ মহলে বাস করছিলেন। তাকে দেখে একজন ইউরোপ দেশবাসী বলেই অনুমান হয়। তাকে কোনো রকম কাজকর্ম করতে আমরা দেখিনি, কিন্তু তার যে প্রচুর টাকা আছে তা কিন্তু সকলেই বলতো। তিনি যে বাড়িতে বাস করতেন সেটি একটি দোতলা বাড়ি। দোতলার উপর তার ও তার মেয়ে মেরির শোবার ঘর, তাছাড়াও বসার জন্য আরেকটি বড় ঘর ছিল। এ ঘর সবসময় খোলা থাকতো, কিন্তু বৃদ্ধ জুবেয়ার সেই স্থানে প্রায় বসতেনই না। মেরি প্রায় সবসময় সেই স্থানে বসতেন। নিচের তলায় একটি প্রশস্ত ও সুদৃশ্য লাইব্রেরি ছিল। বৃদ্ধ জুবেয়ার সবসময় সেই জায়গাতেই বসতেন। তার আরাম ও বিরামের স্থান সেই লাইব্রেরি। খাবার সময় ওই ঘরের পাশের একটি ঘরে যেতেন বটে,
কিন্তু দিনের বেশিরভাগ সময় সেই লাইব্রেরির ঘরের মধ্যেই কাটাতেন। অনেক ভোরে তিনি বিছানা ছেড়ে নিচে আসতেন। সেই বাড়ির সংলগ্ন বাগানের মধ্যে 2-1 ঘন্টা ভ্রমণ করে লাইব্রেরির মধ্যে যেতেন। স্নান, খাবার, বিশ্রাম প্রভৃতি সমস্তই সেই জায়গায় সেরে রাত 11টার আগে শোবার জন্য ছাড়া তিনি আর উপরে যেতেন না। এই তার নিত্যকর্মের মধ্যে ছিল। মেরি প্রায় সবসময় উপরে থাকতেন। শুধু খাবার সময় বাবার সঙ্গে একসঙ্গে বসে খাবার খেতেন ও কখনো কখনো হঠাৎ করে একবার কোনো না কোনো কাজের ভান করে লাইব্রেরির মধ্যে প্রবেশ করতেন এবং দেখতে দেখতে সেই জায়গা থেকে বেরিয়েও যেতেন। জুবেয়ারের গাড়ি ঘোড়া যা ছিল তা জুবেয়ার প্রায় ব্যবহারই করতেন না। মেরির ইচ্ছানুযায়ী তা ব্যবহৃত হতো। জুবেয়ার কোথা থেকে এসে কলকাতায় বাস করছিলেন তা কেউই জানতেন না, কিন্তু যখন তিনি এই স্থানে আসেন তখন শুধুমাত্র তার স্ত্রী ও মেয়ে মেরি তার সঙ্গে এসেছিল। ক্রমে এটাও এই জায়গায় প্রকাশিত হয়ে পড়ে যে জুবেয়ারের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি মেরির মায়ের সঙ্গে আবার বিবাহ সূত্রে আবদ্ধ হন। সেই সময় মেরির বয়স 2 বছর। মেরির মা কোনো সম্ভ্রান্ত ইংরেজের স্ত্রী ছিলেন। তার স্বামী জীবিত থাকতে থাকতেই তিনি জুবেয়ারের সঙ্গে অবৈধ প্রেমে আবদ্ধ হন ও অবশেষে তাকে আবার বিয়ে করেন। এই কথা এই জায়গায় রাষ্ট্র হয়। মেরি সেই ইংরেজের ঔরস জাতা মেয়ে। যে সময় জুবেয়ার মেরির মায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন সেই সময় জুবেয়ারের বয়স 50 বছরের কম ছিল না। বিয়ের 4-5 বছর পরে তিনি কলকাতায় আসেন। সেই হিসাবে জুবেয়ারের বয়স এখন প্রায় 80 বছর। মেরির বয়স 27 বছরের কম নয়, কিন্তু মেরি এখনো অবিবাহিতা। কেন যে তিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি তা মেরিই বলতে পারেন। কলকাতায় আসার 4-5 বছর পরেই মেরির মায়ের মৃত্যু হয়। সেই সময় থেকে মেরি ও জুবেয়ার এই বাড়িতে বাস করছেন। আমরা জুবেয়ারের বাড়িতে গিয়ে দেখতে পেলাম একটি ঘরের মধ্যে বৃদ্ধ জুবেয়ার পড়ে রয়েছে, কিন্তু তার প্রাণ বেরিয়ে গেছে। লাইব্রেরির এক পাশে একটা ছোট্ট ঘর আছে। ওই ঘরের পাশে উপরে উঠবার সিঁড়ি। লাইব্রেরি থেকে উপরে উঠতে হলে বা উপর থেকে লাইব্রেরিতে যেতে হলে ওই ঘরের মধ্যে দিয়ে যেতে হয়। ওই ঘরের মধ্যেই জুবেয়ারের মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটি ভালোভাবে পরীক্ষা করে দেখলাম, কিন্তু তার কোনো জায়গায় কোনো রকম আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। শুধুমাত্র জিভ ও মুখের মধ্যে জায়গায় জায়গায় যেন একটু কালো বলে মনে হতে লাগলো। আমরা সেই জায়গায় উপস্থিত হবার আগেই একজন ইংরেজ ডাক্তার সেই জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। জুবেয়ারের মৃতদেহ দেখতে পাবার পর মেরি তাকে ডাকান। আমরা ওই মৃতদেহটি ভালোভাবে দেখার আগেই ডাক্তার সাহেব বিশেষভাবে তা পরীক্ষা করে দেখেছিলেন। জুবেয়ারের মৃত্যুর কারণ কি মনে হয় তা তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন তার মনে হয় বিষ পানে ইনি ইহজীবন ত্যাগ করেছেন। তিনি আরো বললেন মহাবিষ প্রুসিক অ্যাসিডই তার পেটে গিয়ে ইহজগৎ থেকে তাকে বিতাড়িত করেছে। ডাক্তার সাহেবের কথা শুনে আমাদেরও বেশ অনুমান হলো তিনি যা বলছেন তা নিতান্ত অযৌক্তিক নয়। কোনো না কোনো প্রবল বিষই যে তার মৃত্যুর কারণ সে বিষয়ে আর একটুও সন্দেহ নেই। মনে মনে এইরকম ভেবে সেই জায়গাটি আমরা একবার ভালোভাবে অনুসন্ধান করে দেখলাম। যে ঘরে তার মৃতদেহ পড়েছিল সেই ঘরে কিছুই দেখতে পেলাম না। লাইব্রেরির ভিতর প্রবেশ করে দেখলাম টেবিলের উপর একটি বোতলে কিছু পরিমাণে মদ রয়েছে ও তার কাছে একটি গ্লাসও আছে। গ্লাসটি হাতে নিয়ে দেখলাম তা থেকে মদের গন্ধ বেরোচ্ছে। অনুমান করে বুঝতে পারলাম ওই বোতল থেকে মদ ওই গ্লাসে ঢেলে তাকেও পান করেছে। বৃদ্ধ জুবেয়ারের একটি চাকর তার আদেশ প্রতিপালন করবার জন্য
প্রায় সবসময়ই লাইব্রেরির বাইরে অপেক্ষা করত। কোনো কাজের দরকার হলে জুবেয়ার যেই তাকে ডাকতেন, অমনি সে লাইব্রেরির মধ্যে এসে প্রভুর আদেশ প্রতিপালন করত। কিন্তু তাকে না ডাকলে বা বিশেষ কোনো রকম প্রয়োজন না হলে তার সেই লাইব্রেরির ভিতর যাবার আদেশ ছিল না। পরিচারক সেই আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করত। বৃদ্ধের আদেশ প্রতিপালন করবার জন্য দুজন চাকর নিযুক্ত ছিল। পর্যায়ক্রমে একজন না একজন লাইব্রেরির বাইরে উপস্থিত থাকত। তারা দুজনই মুসলমান ও বহুদিন থেকে দুজনই ওই কাজ সম্পন্ন করে আসছিল। তারাই যদি বৃদ্ধের মৃত্যু সম্বন্ধে কোনো কথা বলতে পারে, এই ভেবে আমরা তাদের উভয়কেই ডাকলাম। তাদের কাছ থেকে সেই সময় শুধুমাত্র জানতে পারলাম যে বৃদ্ধ কোনো জায়গায় যেতেন না, সব সময় নিজের বাড়িতেই থাকতেন। অনেক ভোরে তিনি বিছানা থেকে উঠে নিচে আসতেন। বাগানের মধ্যে কিছুক্ষণ ভ্রমণ করে লাইব্রেরির মধ্যে যেতেন। সমস্ত দিনের মধ্যে তিনি আর উপরে উঠতেন না। লাইব্রেরির সংলগ্ন স্নানের ঘরেই স্নান করতেন। পাশের দুটি ঘরের মধ্যে একটি জামা কাপড় পরতেন ও অপরটিতে খাবার খেতেন। দিনের বেলার বিশ্রামও করতেন লাইব্রেরির ভেতর। রাত 11টার পর তিনি শোবার জন্য উপরে উঠতেন। সেই সময় চাকরদের মধ্যে কেউ সেই জায়গায় থাকতো না। রাত 10টার সময় চাকর মাত্রই নিজের নিজের জায়গায় যেত। এটা বৃদ্ধের আদেশই ছিল। শোবার ঠিক আগেই বৃদ্ধ খুব অল্প পরিমাণে মদ্যপান করতেন। চাকররা রাত 10টার সময় যখন সেই জায়গা থেকে নিজের নিজের স্থানে যেত, সেই সময় মদ সমেত একটি বোতল ও একটি গ্লাস লাইব্রেরির ঘরের টেবিলের উপর রেখে তারা চলে যেত। বৃদ্ধ শুতে যাওয়ার সময় ইচ্ছা মতো ওই মদ নিজের হাতে গ্লাসে ঢেলে পান করতেন ও উপরে গিয়ে শুতেন। এটা তার নিত্যকর্মের মধ্যে পড়ত। চাকরদের কাছ থেকে এটা জানা গিয়েছিল। তাদেরকে আরো 2-4টে কথা জিজ্ঞাসা করবার প্রয়োজন মনে করি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম, কাল কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই জায়গায় উপস্থিত ছিলে? আমি কাল সকাল 6টা থেকে 10টা আর সন্ধে 6টা থেকে 10টা পর্যন্ত উপস্থিত ছিলাম। সন্ধে 6টা থেকে 10টা পর্যন্ত অন্য কোনো লোক কি লাইব্রেরি ঘরের মধ্যে প্রবেশ করেছিল? মিস মেরি ছাড়া আর কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেখিনি। তিনি কোন সময় এই ঘরের মধ্যে এসেছিলেন? সন্ধ্যার পর যখন খাবার সময় হয় সেই সময় তিনি এসে খাবার খেয়ে চলে যান। তারপর আরো 2-1বার তিনি সেই ঘরের মধ্যে এসেছিলেন। শেষ দুবার যখন তিনি সেই ঘরের মধ্যে আসেন, সেই সময় সেই ঘরের মধ্যে বৃদ্ধের সঙ্গে তার দেখা বা কথাবার্তা হয়েছিল কি? তা তো আমি ঠিক বলতে পারি না, কারণ আমি সেই ঘরের ভিতর ছিলাম না, বাইরে বসেছিলাম। কিন্তু প্রথমবার যখন তিনি এসেছিলেন তখন বোধহয় সাহেবের সাথে দেখা হয়েছিল, কারণ আমার মনে হচ্ছে সেই সময় উভয়ের কথাই আমার কানে এসেছিল। শেষকালের কথাটা আমি বলতে পারবো না। মিস বাবা সেইবার ঘরের ভিতর গেল ঠিকই, কিন্তু আগেই পুনরায় বেরিয়ে চলে যায়। ঘরের মধ্যে 2 মিনিটের বেশি দেরি হয়নি তার। যখন উনি শেষবার ঘরের মধ্যে আসেন তখন রাত কত? তা তখন রাত 10টা হবে। মিস বাবাও ঘর থেকে বেরিয়ে উপরে চলে গেলেন, আর আমিও সেই স্থান ত্যাগ করে নিজের বাসার দিকে চললাম। যখন তুমি সেই জায়গা থেকে চলে যাও সেই সময় বৃদ্ধ কোথায় ছিলেন এবং কি করছিলেন? তিনি ঠিক কোথায় ছিলেন, কি করছিলেন তা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা বলতে পারি তিনি ভিতরেই ছিলেন। কেন? তুমি যাওয়ার সময় তাকে বলে যাও না? বাড়ি যাওয়ার আগে আমাদেরকে বলে যেতে হতো না। আমাদের উপর আদেশ ছিল রাত 10টা বাজলেই আমরা যেন চলে যাই। মদের বোতল আর গ্লাস টেবিলের ওপর কে রেখে গিয়েছিল? ওটা খানসামার কাজ। সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে খানসামা যখন চলে যায় সেই সময় ওটা টেবিলের উপর রেখে দিয়ে যায়। এটা তার প্রত্যেক দিনের কাজের মধ্যেই পড়ে। লাইব্রেরির ঘরের টেবিলের উপর মদের বোতল আর গ্লাস দেখে
এবং অবশেষে চাকরের কাছ থেকে এর বৃত্তান্ত কিছুটা জানার পর থেকেই আমার মনে একরকম অদ্ভুত অবস্থার তৈরি হলো। কেমন অল্প অল্প মনে হতে লাগলো আমি যেন এর কিছুটা জানি, কিন্তু কি যে জানি তা হঠাৎ মনে পড়ল না। লাইব্রেরি ঘর, মদের বোতল, মদের গ্লাসের কথা যেন আমার স্পষ্ট মনে পড়তে লাগলো। এইসব সম্বন্ধে আগে আমি কোনো কথা শুনেছি, অথবা এই রকম ঘটনা সম্বন্ধিত অন্য কোনো মোকদ্দমার আমি এর আগে অনুসন্ধান করেছি, তাও ঠিক মনে করে উঠতে পারলাম না। কিন্তু এটা আমার বেশ মনে পড়তে লাগলো ঠিক এই রকম ঘটনা আমার মনে বর্তমান রয়েছে। অনেক সময় আমার এই রকম অবস্থা ঘটেছে যে এখন যেটা ভাবছি তার অনেক বছর পরে ঠিক তাই ঘটেছে। আবার আগে স্বপ্নে কোনো একটি বিষয় দেখলাম, সেই স্বপ্নের বিষয় ক্রমে আমার মন থেকে বেরিয়ে গেল, কিন্তু অনেক দিন বা অনেক বছর পরে সেই ঘটনা আমি সামনে দেখতে পেয়েছি। ঠিক সেই রকম অবস্থা আমার সামনেই ঘটেছে। সেই ঘটনা ঘটবার পরে তা আমার যেন জানা আছে বলে মনে হতে থাকে, কিন্তু কি কারণে আমি জানি তা ভেবেচিন্তে সেই সময় কিছুই স্থির করে উঠতে পারি না। ধীরে ধীরে স্মৃতির দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই ঘটনা বিস্মৃতির গর্ভ থেকে বেরিয়ে আবার আমার সামনে এসে উপস্থিত হয়। এরকম ঘটনা যে আমার একটা ঘটেছে তা নয়, অনেক ঘটেছে। অনেক বছর আগে যা আমি স্বপ্ন দেখেছি, অনেক বছর পরে তা কাজে হয়েছে। এ কথা আমি অনেককে বলেছি, অনেকের সঙ্গে এ সম্পর্কে আমি তর্ক বিতর্ক অনেক করেছি, কিন্তু এর প্রকৃত কারণ যে কি তা আমি এ পর্যন্ত কিছুই অনুমান করে উঠতে পারিনি। লাইব্রেরি, মদের বোতল আর মদের গ্লাসের কথা শুনে আমার এ কথা মনে হলো স্বপ্নে হয়তো এই রকম অবস্থা কখনো দেখেছিলাম, বা অনেক আগে ঠিক এই রকম অবস্থার কোনো রকম মোকদ্দমা আমি অনুসন্ধান করেছিলাম। এখন তারই আভাস মনে এসে উপস্থিত হয়েছে। মনে মনে এই রকম স্থির করে এই মোকদ্দমার অন্যান্য বিষয়ে মনঃসংযোগ করতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই তা পারলাম না। এই ঘটনা যে পুরনো ঘটনা, শুধু তাই আমার মনে জেগে উঠতে লাগলো। সেই চিন্তায় মনকে আচ্ছন্ন করব না ভাবলেও মন কিন্তু তাতে সম্মত হলো না, শুধু সেই চিন্তা এনে নিজের মধ্যে প্রবেশ করাতে লাগলো। এইভাবে আধ ঘন্টা সময় কেটে যেতে না যেতেই ক্রমে ধীরে ধীরে আমার স্মৃতির দরজা খুলতে লাগলো। কিরকম ভাবে লাইব্রেরি, মদের বোতল এবং মদের গ্লাসের কথা আমি আগে থেকে জানতে পেরেছিলাম, ক্রমে তা স্পষ্টভাবে আমার মনে এসে উপস্থিত হলো। তখন আমার ভালো মনে হলো শুধুমাত্র 2-1 দিন হবে। কোনো একটি অপরাধীর অনুসন্ধানের জন্য রাত আন্দাজ 9টার সময় আমি গড়ের মাঠের এক জায়গায় অন্ধকারে নিজের শরীর ঢেকে চুপ করে বসেছিলাম। আমি যে জায়গায় বসেছিলাম তার একটি দূরে একটি বেঞ্চ রাখা ছিল। দেখলাম এক সাহেব আর এক মেয়ে সেই অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে এসে সেই বেঞ্চের উপর আমাকে পিছন দিকে করে বসলেন। তাদের মধ্যে তার আগে যে কি কথাবার্তা হয়েছিল তা আমি জানি না, কিন্তু সেই জায়গায় বসবার পর সাহেব বললেন, আমি কিভাবে জানবো বৃদ্ধ উপরে গিয়ে শুয়ে পড়েছেন? রাত 11টার পর বৃদ্ধ আর লাইব্রেরিতে থাকেন না। প্রায় 11টার সময় প্রতিদিনই তিনি উপরে গিয়ে শুয়ে পড়েন। তবে কোনো কোনো দিন রাত বেশি হয় বটে, কিন্তু সেই রকম খুব কম দিনই হয়ে থাকে। আমি যে সময় যাব সেই সময় যদি তিনি লাইব্রেরিতে থাকেন তাহলে কি হবে? তিনি রাত্রিবেলা ভালোভাবে দেখতে পান না। নিঃশব্দে পা ফেলে যদি আপনি রাত্রিবেলা তার সামনেও যান, তাহলেও তিনি দেখতে পান না যে কোনো লোক তার কাছে এসে উপস্থিত হয়েছে। কিন্তু তার শ্রবণ শক্তি অসম্ভব ভালো। সামান্য একটু আওয়াজ হলেই তা তার কানে প্রবেশ করে থাকে।
আপনি বাড়ির ভিতর ঢুকে নিঃশব্দে লাইব্রেরির ভিতর যাবেন। লাইব্রেরির দরজা কখনো বন্ধ হয় না, রাত দিনই খোলা থাকে। আপনি ওর ভেতর গেলে যদি বৃদ্ধ সেই জায়গায় থাকেন তাহলে তাকে দেখতে পাবেন, আর যদি তাকে দেখতে না পান তাহলে বুঝবেন যে তিনি উপরে গিয়ে শুয়ে পড়েছেন। তবে তিনি উপরে গেছেন কি না তা স্থির নিশ্চিত করার যদি আপনার দরকার মনে করেন তাহলেও তার একটা উপায় আছে, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। লাইব্রেরির ভিতর টেবিলের উপর মদ সমেত একটি বোতল এবং একটি গ্লাস দেখতে পাবেন। সেই গ্লাসের গন্ধ শুকলে যদি তা থেকে মদের গন্ধ পান তাহলে জানবেন যে বৃদ্ধ উপরে গেছেন, আর যদি মদের গন্ধ না পান তাহলে বুঝবেন তিনি নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আছেন, উপরে যাননি। এর কারণ? কারণ আর কিছুই না, এটাই তার নিয়ম যে উপরে উঠবার সময় তিনি সেই বোতল থেকে নিজে হাতে সেই গ্লাসে মদ ঢেলে নেন এবং তা পান করেই উপরে ওঠেন। সুতরাং গ্লাসে মদের গন্ধ পেলেই বুঝবেন যে তিনি তা পান করেছেন এবং উপরে গেছেন। আর কোন সময় তিনি ফের নিচে আসেন? তার পরদিন ভোর 5টার আগে তিনি উপর থেকে আর নামেন না। আমি বাড়ির ভেতর প্রবেশ করব কিভাবে? আর দারোয়ানি বা দরজা খুলে দেবে কেন? তার জন্য আপনাকে ভাবতে হবে না। যে পর্যন্ত আপনি বাড়ির ভিতর প্রবেশ না করবেন সেই পর্যন্ত দারোয়ান দরজা বন্ধ করবে না। আমি বন্দোবস্ত করে রাখবো। ভালো, কিন্তু এ তো গেল রাতের বন্দোবস্ত। দিনের বেলার কি হবে? দিনের বেলার জন্য আর নতুন করে কোনো রকম বন্দোবস্ত করতে হবে না। আপনি সবার সামনে যেরকমভাবে এসে থাকেন সেইভাবেই আসবেন, তাতে কারো মনে কোনো রকম সন্দেহ হবে না, বা কেউই আপনাকে কোনো কথা জিজ্ঞাসাও করবে না। উভয়ের মধ্যে এই রকম কথাবার্তা হবার পর উভয়েই সেই জায়গা থেকে চলে গেলেন এবং ক্রমে সেই অন্ধকারের মধ্যে আড়াল হয়ে পড়লেন। এই অবস্থা আমার মনে উপস্থিত হওয়ায় আমি মনে মনে ভাবতে লাগলাম, সেই সাহেব আর মেমের সঙ্গে কি এই ঘটনার কোনো রকম যোগাযোগ আছে? তাদের মধ্যে যে সকল কথা হয়েছিল তার সঙ্গে এর সম্পূর্ণ মিল আছে দেখছি। বৃদ্ধ, লাইব্রেরি, মদের বোতল, গ্লাস, মদ্যপান করে রাত 11টার সময় উপরে যাওয়া, ভোর 5টার সময় নিচে আসা প্রভৃতি সব কথাই তো এই ঘটনার সঙ্গে মিলছে। সেই সাহেব ও মেমের সঙ্গে যদি এই ঘটনার যোগাযোগ থাকে তাহলে এখন কি করে জানতে পারবো যে সেই সাহেব ও মেম সাহেব কে? সেই অন্ধকার রাতের মধ্যে আমি তো তাদেরকে ভালোভাবে দেখিনি যে তাদেরকে দেখলে আবার চিনতে পারবো। মিস মেরির সঙ্গে সেই মেম সাহেবের অনেকটা মিল থাকলেও এবং কথাবার্তা কিছুটা সেই রকম হলেও যখন আমি তাকে ঠিক চিনতে পারিনি তখন আমি কিভাবে বলি যে সেই মেম সাহেবই মেরি? মেরিকে এই কথাই বা এখন কিভাবে জিজ্ঞাসা করি? আর জিজ্ঞাসা করলেই বা তিনি সেই সব কথা স্বীকার করবেন কেন? মদের বোতল ও গ্লাস সরকারি রাসায়নিক পরীক্ষকের কাছে পাঠানো হলো। মৃতদেহ ডাক্তারের দ্বারা পরীক্ষা হবার পরে তার পাকস্থলীও সেই জায়গায় পাঠানো হলো। রাসায়নিক পরীক্ষক পরীক্ষা করে পাকস্থলীতে ও মদের গ্লাসে প্রুসিক অ্যাসিডের চিহ্ন পেলেন, কিন্তু মদের বোতলে কোনো রকম বিষের চিহ্ন পাওয়া গেল না। রাসায়নিক পরীক্ষকের পরীক্ষার ফল জানাবার পর সকলেই জানতে পারলেন যে প্রুসিক অ্যাসিডই পানের পর বৃদ্ধের মৃত্যু হয়েছিল। আর এও সকলের অনুমান হলো যে বোতল থেকে গ্লাসে মদ ঢালবার পর গ্লাসের মধ্যেই মদের সঙ্গে সেই মহাবিষের মিশ্রণ হয়। এই অবস্থা দেখে অনুসন্ধানকারী কর্মচারীদের মধ্যে এখন দুটি প্রধান চিন্তা এসে উপস্থিত হতে লাগলো। প্রথম চিন্তা, বৃদ্ধকে হত্যা করা হয়েছে কিনা। যদি হত্যাই হয়ে থাকেন
তাহলে কে তাকে হত্যা করলো এবং কেনই বা তাকে হত্যা করলো? গ্লাসের মধ্যে মদের সঙ্গে কে এই মহাবিষ মেশাতে পারলো? যতদূর জানতে পারা যাচ্ছে তাতে বৃদ্ধ বোতল থেকে মদ নিজে হাতে গ্লাসে ঢেলেই পান করেন। এই রকম অবস্থায় সেই সময়ের মধ্যে কে মহাবিষ মেশাতে পারলো? তবে হতে পারি আগে থেকেই খালি গ্লাসে যদি কেউ সেই বিষ রেখে দিয়ে থাকে এবং বৃদ্ধ মদ ঢালবার সময় যদি তা দেখতে না পেয়ে তাতেই মদ ঢেলে পান করে থাকেন, তাহলে হতে পারে। দ্বিতীয় চিন্তা, বৃদ্ধ মদের সঙ্গে বিষ পান করে আত্মহত্যা করেননি তো? যদি তিনি আত্মহত্যাই করবেন, তাহলে খাবার পর শুতে যাবার সময় আত্মহত্যা করলেন কেন? আর কি দুঃখেই বা তিনি আত্মহত্যা করলেন? তার তো এরকম কোনো দুঃখ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যার জন্য তিনি আত্মহত্যা করতে পারেন। আর আত্মহত্যা করবার জন্য তিনি প্রুসিক অ্যাসিড কোথা থেকে এবং কিসে করে আনলেন? যদি তিনি আত্মহত্যা করতেন, তাহলে যে পাত্রে তিনি প্রুসিক অ্যাসিড সংগ্রহ করে এনেছিলেন বা যা থেকে তিনি তা গ্লাসে ঢেলেছিলেন, তা নিশ্চয়ই এই জায়গায় পাওয়া যেত। এই রকম অবস্থায় তিনি যে আত্মহত্যা করেছেন, তাই বা কিভাবে অনুমান করা যেতে পারে? যাই হোক, লাইব্রেরির ঘরটা একবার অনুসন্ধান করে দেখা কর্তব্য। কারণ যদি তিনি আত্মহত্যাই করে থাকেন, তাহলে বিষের পাত্র তার লাইব্রেরির ঘরের কোন না কোনো স্থানে নিশ্চয়ই পাওয়া যাবে। তাছাড়াও যদি তিনি কোনো চিঠিপত্র লিখে গিয়ে থাকেন, তাও কোনো না কোনো জায়গায় থাকবার সম্ভাবনা। লাইব্রেরির মধ্যে এক পাশে একটি টেবিল ছিল। কোন রকম লেখাপড়া করতে হলে তিনি সেই জায়গায় বসে লেখাপড়া করতেন ও লেখাপড়া করবার কাগজপত্র ওই টেবিলেরই একটি দেরাজের মধ্যে বন্ধ থাকত। দেরাজের চাবি বৃদ্ধ তার পরে থাকা কোটের পকেটেই সবসময় রেখে দিতেন। বৃদ্ধ যে কোট পরে অন্য জায়গায় যেতেন, সেই কোটের মধ্যে এক গুচ্ছ চাবি ছিল। টেবিলের সংলগ্ন যে কয়েকটি দেরাজ আছে তার প্রত্যেকের চাবি আলাদা, এবং ওই সমস্ত চাবি ও অন্য আরো কয়েকটি চাবি নিয়েই সেই চাবি গুচ্ছ লাইব্রেরির ভিতর অন্য জায়গায় অনুসন্ধান করবার আগে ওই টেবিলের দেরাজের মধ্যে আমরা প্রথমেই অনুসন্ধান করতে শুরু করলাম। একটি দেরাজের মধ্যে কতকগুলি কাগজ ছিল। ওই কাগজগুলির মধ্যে ভালোভাবে অনুসন্ধান করে দেখতে দেখতে একটি চিঠি ও একটি হুইলের খসড়া একসঙ্গে পেলাম। ওই চিঠি ও উইলের সঙ্গে ওই হত্যাকাণ্ডের যে বিশেষ কোনো যোগাযোগ আছে তা প্রথমে আমরা কিছু অনুমান করতে পারিনি। কারণ সেই সময় আমাদের বিশেষ রকম লক্ষ্য ছিল, যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তাহলে তার লেখা কোনো চিঠি সেই জায়গায় পাবার সম্ভাবনা। তাই আমরা সেই সময় সেই রকম কোনো চিঠি যদি পাওয়া যায় তারই অনুসন্ধান করছিলাম। উইল বা অন্য কোনো কাগজপত্রে সেই সময় হাত দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন উপলব্ধি হয়নি। টেবিলের ভিতর যে কয়েকটি দেরাজ ছিল, এক এক করে তার সবগুলি আমাদের দেখা হলো, কিন্তু যে জিনিসের জন্য আমরা অনুসন্ধান করছিলাম তার কিছুই আমরা পেলাম না। টেবিলের দেরাজগুলির অনুসন্ধান হয়ে গেলে সেই লাইব্রেরির অন্যান্য স্থানেও অনুসন্ধান করলাম, কিন্তু আমাদের আকাঙ্ক্ষিত জিনিস কিছুই পাওয়া গেল না। আমরা যে পর্যন্ত অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলাম তার মধ্যে এ পর্যন্ত মেরিকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়নি, কারণ মেরি ইউরোপীয় জাতি, তাতে আবার তিনি এখনো মিস আছেন, অর্থাৎ এখনো পর্যন্ত তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হননি। সুতরাং আমাদের অর্থাৎ এদেশীয় কালো বাঙালিদের তাকে কোনো কথা জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। যেসব ইংরেজ কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, মেরিকে কোনো কথা জিজ্ঞাসা করা না করা তাদের কাজ, সে সম্বন্ধে আমাদের কোনো কথা বলার মতো প্রয়োজন ছিল না। সুতরাং আমরা তার কাছে কোনো কথার জন্য গেলাম না,
কিন্তু কোনো কোনো কথা মেরিকে জিজ্ঞাসা করবার জন্য দু একজন ইংরেজ কর্মচারীকে অনুরোধ করলাম। তারাও প্রথম প্রথম আমাদের অনুরোধ রক্ষা করে মেরিকে দু একটি কথা জিজ্ঞাসা করবার জন্য গেলেন। মেরিকে তারা দু একটি কথা জিজ্ঞাসা করতে চান, এই খবর মেরির চাকরকে দিয়ে মেরির কাছে পাঠানো হল। তিনি উপর থেকে খবর পাঠালেন, একজন কর্মচারীকে উপরে আসতে বলো। এই খবর পেয়ে একজন ইংরেজ কর্মচারী আস্তে আস্তে উপরে উঠলেন। যে ঘরে মেরি বসেছিলেন সেই ঘরের মধ্যে হঠাৎ ঢুকতে সাহসী না হয়ে সেই ঘরের সামনে একটি দরজার কাছে দাঁড়ালেন। মেরি ঘরের মধ্যে থেকে এই অবস্থা দেখতে পেয়ে তাকে ঘরের ভিতরে আসতে বললে। তিনি নিজের মাথা থেকে টুপি খুলে দূর থেকে সেলাম করে বিশেষ আদব ও কায়দার সঙ্গে সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেরি তাকে একটি চেয়ার দেখিয়ে দিয়ে বসতে বলায় তিনি যেন নিজেকে বেশ কৃতার্থ বলে মনে করলেন এবং সেই চেয়ারের একটিমাত্র কোণে ঘেঁষে এমনভাবে বসলেন যে তার শরীরের ভর যেন তার শরীরেই রয়ে গেল। চেয়ার যেন তার কিছুই উপলব্ধি করতে পারল না। সেই জায়গায় বসে সেই খুনের মোকদ্দমার অনুসন্ধানকারী ইংরেজ কর্মচারীর সঙ্গে একজন যুবতী মিসের খুনির অনুসন্ধান সম্বন্ধে যেরকম কথাবার্তা হলো তা শ্রোতারা জানতে চান কি? জুবেয়ার আপনার বাবা? হ্যাঁ। আপনার কি মনে হয় জুবেয়ারকে কেউ হত্যা করেছে, না তিনি আত্মহত্যা করেছেন? কেউ হত্যা করেছে বলে আমার মনে হয় না। আমি ছাড়া যার আর কেউ নেই, অথচ যিনি সংসারের সঙ্গে একরকম সম্পর্ক ত্যাগ করেছেন, তাকে হত্যা করায় যে কারো স্বার্থ আছে তা আমার মনে হয় না। মনে হয় তিনি আত্মহত্যা করে থাকবেন। আত্মহত্যার কারণ? তিনি অসম্ভব বৃদ্ধ হয়ে পড়েছিলেন। ক্রমেই তার শরীর শিথিল হয়ে আসছিল। আরও কিছুদিন বাঁচলে তাকে সম্পূর্ণভাবে পরাধীন হতে হতো। এই ভেবে শরীরে একটু বল থাকতে থাকতেই, পরাধীন হতে না হতেই তিনি ইহলোক থেকে নিষ্কৃতি লাভ করেছেন। আমার এই রকমই মনে হয়। তিনি বিষ পেলেন কোথা থেকে? যার টাকার অভাব নেই, চাকরের অভাব নেই, তার নিজের ইচ্ছের বিরুদ্ধাচরণ করবার যখন কারোর ক্ষমতা নেই, তখন তার পক্ষে সামান্য বিষ সংগ্রহ করা অসম্ভব কিসে? কোনো চাকর যে তাকে বিষ এনে দিয়েছে তা তো কেউ স্বীকার করেনি। তারা এদেশীয় লোক, একে সামান্য কারণে মিথ্যে কথা বলতে একটুও সংকুচিত হয় না। তার উপর যখন দেখছে সেই বিষ পান করে বৃদ্ধ মারা গেছেন, তখন নিজে হাতে করে বিষ এনে দিয়েছে এ কথা তারা কখনোই স্বীকার করবে না। যদি তারা কোনো কথা স্বীকার না করে, তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে তিনি কোথা থেকে বীজ জোগাড় করলেন? তিনি নিজেও আনতে পারেন। তার কোনো জায়গায় যাওয়াতে কোনো রকম বাধা ছিল না, টাকারও অভাব ছিল না। কাল যে তিনি কোনো জায়গায় গিয়েছিলেন তা তো কোনো চাকর বলেনি। তিনি যে কালই ওটা জোগাড় করে এনেছিলেন তারই বা মানে কি? এর আগে তিনি ওই বিষ জোগাড় করে অনায়াসই নিজের কাছে রাখতে পারেন। তাহলে আপনার বিবেচনায় বৃদ্ধ কি আত্মহত্যা করেছেন? আমার তাই মনে হয়। আপনার আর অন্য কোনো রকম সন্দেহ হয় না? আমার আর কোনো রকম সন্দেহ হয় না। বৃদ্ধের আর কে আছে? আর কেউ নেই, আমি শুধু তার একমাত্র মেয়ে। মিস মেরিকে এই কয়েকটি কথা জিজ্ঞাসা করেই তিনি সেই জায়গা থেকে উঠে আস্তে আস্তে নিচে আসলেন। বলা বাহুল্য, মিসের কাছ থেকে বিদায় নেবার সময় তিনি বিশেষ সম্মানের সঙ্গে তাকে অভিবাদন করতে ভুললেন না। নিচে এসে তিনি আমাদের কাছে এলেন ও বললেন, মিস মেরির কাছ থেকে তিনি যতদূর জানতে পেরেছেন তাতে তিনি বেশ বুঝতে পেরেছেন যে বৃদ্ধ জুবেয়ারকে কেউ হত্যা করেনি। তিনি আত্মহত্যা করে তার প্রচণ্ড বার্ধক্যের হাত থেকে নিষ্কৃতি লাভ করেছেন। ইংরেজ কর্মচারীর এই কথা শুনে আমরা তাকে বললাম, আপনি এটা কিভাবে জানতে পারলেন, আর তার প্রমাণই বা কী? উত্তরে তিনি বললেন,
যে কথা একজন বিলেতি মিশের মুখের থেকে বের হয়েছে তাতে কি আর কোনো রকম সন্দেহ হতে পারে? আপনারা মনে যাই ভাবুন না কেন, আর যতই অনুসন্ধান করুন না কেন, আপনারা ঠিক জানবেন যে বৃদ্ধ আত্মহত্যাই করেছে। ইংরেজ কর্মচারীর কথা আমরা শুনলাম বটে, কিন্তু সেই কথার উপর আমরা আর কোনো রকমই আস্থা রাখতে পারলাম না। কারণ মেয়েটির যে বাবা ছাড়া জগতে আর কেউ নেই, যার মৃত্যুতে তাকে একেবারে চতুর্দিক অন্ধকার দেখতে হবে, যার অবর্তমানে সংসারের সমস্ত ভার তার উপর সম্পূর্ণভাবে পড়বে, তার মৃত্যুতে মিসের কোনো রকম দুঃখ হয়েছে বলে মনে হলো না। বিশেষত বৃদ্ধ জুবেয়ার আত্মহত্যা করেছেন বলে নানা রকম যুক্তি দেখিয়ে অনুসন্ধানকারী পুলিশ কর্মচারীদেরকে বোঝাতে চেষ্টা করতে লাগলেন। অথচ পুলিশ কর্মচারীরা কিভাবে অনুসন্ধান করছেন তা দেখবার জন্য একবারও নিচে আসলেন না। আমরা কি করছি না করছি উপরে বসেই কেবল তার খোঁজ করতে লাগলেন। মিসের এরকম অবস্থা দেখে তার উপর আমাদের কেমন একরকম সন্দেহ হতে লাগলো। একবার মনে হলো মেরি অবিবাহিত মহিলা, কোনো দুষ্টমতি প্রেমিকের সাথে তিনি কি কোনো রকম প্রেমের সম্পর্কে জড়িত হয়েছেন, এবং প্রেমিকের জন্যই তার কি বিশেষ কোনো রকম টাকার প্রয়োজন। সেই সব টাকা বৃদ্ধ দিতে রাজি না হওয়ায় প্রেমিকের পরামর্শে তিনি কি বৃদ্ধের সমস্ত টাকা হাতানোর জন্য এই ভয়ানক কাজে নেমেছেন। সামান্য টাকার আকাঙ্ক্ষায় স্নেহময়ী কন্যা তার পূজনীয় পিতাকে এইভাবে হত্যা করতে বা হত্যার সাহায্য করতে যে অনায়াসেই প্রস্তুত হবে, তাই বা সহজে বিশ্বাস করি কি করে। তবে প্রেমে মুগ্ধ হলে সেই প্রেমিককে সন্তুষ্ট করবার জন্য হতে পারে না এমন কোনো কাজ নেই। আমরা মনে মনে এইরকম ভাবছি, সেই সময় বৃদ্ধের দেরাজের মধ্যে যে একটি উইলের ও একটি চিঠির খসড়া দেখতে পেয়েছিলাম, হঠাৎ তা মনে এলো। ওতে কি লেখা আছে তা জানবার জন্য আবার সেই দেরাজ খুলে সেগুলি বার করলাম ও বেশ মনোযোগ দিয়ে তা পড়লাম। চিঠিটি পড়ে জানতে পারলাম সেটি এই কলকাতা মহানগরীর জনৈক বিখ্যাত ইংরেজ উকিলকে লিখেছেন। ওই চিঠির বক্তব্য এই রকম: আপনার সাথে আমার সেদিন যেসব কথা হয়েছিল তা বোধহয় আপনার ভালো মনে আছে। আপনার সেই কথা অনুযায়ী আমি একটি উইলের খসড়া তৈরি করেছি। তাতে আমার সমস্ত সম্পত্তি কিভাবে আর কাকে কাকে দিতে চাই শুধুমাত্র তারই মোটামুটি লেখা আছে। এটি দেখলেই আপনি আমার মনের ইচ্ছা জানতে পারবেন। ও সেই মতো একটা উইল ঠিক মতো লেখাপড়া করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমার যেরকম বয়স হয়েছে, শরীরের অবস্থা দিন দিন যেরকম হচ্ছে, তাতে আমি বেশি দিন বাঁচব তা মনে হয় না। এই রকম অবস্থায় আমার কর্তব্য আমার যা সম্পত্তি আছে তার একটা বন্দোবস্ত করি। এই জন্যেই আমি উইল করতে চাই। যত তাড়াতাড়ি পারেন আমার কাজ শেষ করে দেবেন। উইল লেখবার সময় আর কোনো বিষয় জানার প্রয়োজন হলে তা আমার সাথে আরেকবার দেখা করে জেনে নেবেন। আমি সারাদিনের মধ্যে প্রায় বাইরে যাই না, সবসময় নিজের বাড়িতেই থাকি। এই উইলের বিষয় এখন যেন কেউ কোনোভাবে জানতে না পারেন, এটি যেন বিশেষভাবে গোপন থাকে। আমার ইচ্ছা আছে উইল তৈরি হলে আমি সেটি রেজিস্ট্রি করে রাখব এবং আসল উইলও আপনাদের অফিসে থাকবে। আমার মৃত্যুর পর উইলের বক্তব্য অনুসারে আমার উত্তরাধিকারীদের আপনারা খবর দিয়ে তাদেরকে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দেবেন। চিঠিটি পড়ার পর উইলের খসড়ার নকলটি বিশেষ মনোযোগ দিয়ে পড়লাম। তার অর্থ এই রকম: 1. আমার যেসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে ও যার তালিকা এই উইলের মধ্যে দেখানো হলো
তা আমি নিম্নলিখিতভাবে ভাগ করে দিলাম। বলা বাহুল্য, আমার মৃত্যুর পর থেকে এই উইলের লেখা বক্তব্য অনুযায়ী কাজ আরম্ভ হবে। আমার জীবনকালে এই উইলের কোনো রকম শর্ত আমল দেওয়া হবে না। 2, আমার বিষয় সম্পত্তি সব ভাগ করে দেওয়ার আগে আমার নিজের সম্পর্কে কিছু কথা এই উইলের মধ্যে থাকা উচিত, কারণ আমি মারা গেলে আমার সব বিবরণী অজ্ঞাত রয়ে যাবে। আমার জন্মস্থান ইউরোপের কোনো এক অংশে। ছোটবেলায় আমার বাবা মা মারা যান। আমি সাধারণ মানুষের অনুগ্রহে জীবন ধারণ করি। যখন আমার বয়স 15 কি 16 বছর, সেই সময় আমি সৈনিক বিভাগে সামান্য সেনারূপে প্রবেশ করি এবং সেনাদলের সাথে ক্রমে আমি ভারতবর্ষে এসে উপস্থিত হই। আমি সামান্য পদের সেনা হলেও 3-4 বছরের বেশি আমাকে সে কাজ করতে হয়নি। সামান্য কাজের জন্য আমি ক্রমে আমার উচ্চপদস্থ কর্মচারীর কাছে পরিচিত হয়ে যাই এবং শেষে সীমান্ত প্রদেশের এক যুদ্ধে বিশেষ কৌশল দেখিয়ে আমাদের প্রধান সেনাপতির জীবন রক্ষা করতে আমি সফল হই। এই কাজের জন্য প্রধান সেনাপতি আমার উপর বিশেষ রূপে সন্তুষ্ট হন এবং সেই যুদ্ধ সংবাদ ইংল্যান্ডে প্রকাশ হওয়ার সময় তিনি তাতে আমার বিশেষ রকম বীরত্বের কথা বর্ণনা করে। শেষে তাতে লিখেন যে, এই যুদ্ধে যদি জুবেয়ার না থাকতেন বা তিনি আমাকে যেভাবে রক্ষা করেছেন তা না করতেন, তাহলে আমার জীবন তো রক্ষাই পেত না। তার ওপর সেই যুদ্ধে জয়লাভ না হয়ে সকলে শত্রুর হাতে গিয়ে পড়ত। সেনাপতি আমার বিষয়ে এইভাবে বিলেতের উচ্চপদস্থ কর্মচারী বা মহাসভার কানে আমার কথা তোলার খুব কম দিন পরেই আমি সামান্য সৈন্যের পদ থেকে বিনা পরীক্ষায় উচ্চপদস্থ কর্মচারীর পদে উন্নত হই এবং ধীরে ধীরে দলের নেতৃত্বের পদ পর্যন্ত পৌঁছে যাই। যখন আমি এইসব কাজে নিযুক্ত ছিলাম, সেই সময় থেকেই আমি কিছু টাকা সঞ্চয় করতে সফল হয়েছিলাম। শেষে একটি যুদ্ধে আমার ভাগ্যলক্ষ্মী প্রচণ্ড সুপ্রসন্ন হয়। সেই যুদ্ধে আমার হাতে যে পরিমাণ টাকা এসেছিল, তা থেকে আমি এখনো পর্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করে আসছি। যে সময় আমার হাতে প্রচুর পরিমাণে টাকা আসে, তার অল্প দিন পরেই আমি বিয়ে করি। আমার স্ত্রীর জন্মস্থানও ইউরোপের কোনো এক স্থানে। তিনিও একজন সেনাপতির মেয়ে। আমি বিয়ে করার কিছুদিন পরেই কোনো একটি যুদ্ধের কিছু পরিমাণ ভার আমার উপর পড়ে এবং সেই জায়গায় বাহিনীর সাথে আমাকে যেতে আদেশ দেওয়া হয়। সেই সময় আমার স্ত্রী খুবই অসুস্থ ছিলেন, সুতরাং তাকে তখন সেই অবস্থায় ছেড়ে যাতে আমায় যুদ্ধে যেতে না হয়, সেই জন্য আমি প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সফল হতে না পেরে আমার অসুস্থ স্ত্রীকে সেই জায়গায় ছেড়ে রেখে আমাকে সেই যুদ্ধে যেতে হয়। কিন্তু ভগবানের কৃপায় সেই যুদ্ধে আমাকে বেশি দিন পর্যন্ত থাকতে হয় না। 2-1 মাসের মধ্যেই তা শেষ হয়ে যায়। আমিও নিজের জায়গায় ফিরতে পারি। যে সময় আমি ফিরে আসি, সেই সময় পর্যন্ত আমার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেনি। আমি যেদিন যুদ্ধ থেকে ফিরে আসি, তার পরের দিনই আমি নিজের চাকরিটা ছেড়ে দিই। আজমিরের কাছে এক জায়গায় একটি বাড়ি কিনে সেই জায়গায় থাকতে আরম্ভ করি। যে জায়গায় আমি থাকতে শুরু করি, সেই জায়গাটা তখন ইংরেজ লোকে পূর্ণ হয়ে গেছে। সেই জায়গায় থাকার সময় আমার এক ছেলে জন্মায়। তাকে আমি আমার সাধ্যমতো লেখাপড়া শেখাতে আরম্ভ করি এবং একটু বড় হলে তাকে বিলেতে পাঠিয়ে দিয়ে তাকে ডাক্তারি বিদ্যায় পারদর্শী করে তুলি। ডাক্তারি শিক্ষা সম্পূর্ণ করে আমার ছেলে আবার আজমিরে ফিরে আসে এবং আমার বাড়িতে থেকেই ডাক্তারি আরম্ভ করে। এখন সে সেই জায়গায় থেকে ডাক্তারি করছে। সেই জায়গায়
ভদ্র ইংরেজ সমাজের মধ্যে তার এখন বিশেষ রকম খ্যাতি হয়েছে। তিনি বিয়ে করেছেন, তার দুটি ছেলেও জন্মেছে, কিন্তু আমার সাথে তাদের এখন কোনো রকম সম্পর্ক নেই। এমনকি চিঠি পর্যন্ত লেখালেখি হয় না। কেন যে বাবা ও ছেলের মধ্যে এরকম সম্পর্ক ঘটেছে তাও আমি এই জায়গায় বর্ণনা করছি। আমার ছেলে ডাক্তার হয়ে ফেরার খুব অল্প দিনের পরেই আমার স্ত্রীর মৃত্যু হয়। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমারও মনের প্রতি ক্রমে পরিবর্তিত হয়ে পড়ে। ছেলেবেলা থেকে যে রাস্তায় আমি কোনো দিন পা রাখিনি, পা পিছলে আমি সেই রাস্তায় গিয়েই পড়ি। আমার বাড়ির সামনে আরেকটি ইংরেজ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন। আমাদের পরস্পরের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। সেই ইংরেজ পত্নীর সঙ্গে ক্রমে আমার অবৈধ প্রেম জন্মে যায় এবং কিছুদিনের মধ্যেই তা ক্রমে ছড়িয়ে পড়ে। যার স্ত্রীর সাথে আমি এই রকম অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছিলাম, তিনি এই অবস্থা জানতে পেরে তার স্ত্রীকে এবং আমাকে মেরে ফেলতে দৃঢ় সংকল্প হন। তার স্ত্রী তার মনের কথা বুঝতে পেরে একদিন তাকে স্পষ্টই বলেন, যদি আমার চরিত্রের উপর তোমার কোনো রকম সন্দেহ তৈরি হয়ে থাকে তাহলে আইনের আশ্রয় নিয়ে তুমি আমাকে অনায়াসেই ত্যাগ করতে পারো। তুমি মনেও করো না যে আমি আইনের আশ্রয় নিয়ে আমাদের মধ্যে বিয়ের সম্বন্ধ ত্যাগ করে তোমাকে ত্যাগ করব, আর তুমি আমার সামনে বসে জুবেয়ারের সঙ্গে আমোদ আহ্লাদ করবে। আমি আমার ভাগ্যফল স্থির করে রেখেছি। তোমাদের দুজনের জন্য বেশ যত্ন সহকারে এই আগ্নেয়াস্ত্রটাকে ঘরে জায়গা দিয়েছি এবং একদিন নিজের চোখে দেখবার সুযোগের শুধু অপেক্ষা করছি। আমার মনে হয় সেই সুযোগ ঘটবারও আর বেশি দেরি নেই। এই কথা শুনে আমাদের মনে আরও ভয় হলো। আমরা দুজনে গোপনে পরামর্শ করে আমার নগদ যা টাকা কড়ি ছিল শুধুমাত্র তাই নিয়ে এক রাতে ছদ্মবেশে সেই স্থান ত্যাগ করলাম। আমি যার সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলাম এবং যার সঙ্গে সেই জায়গা থেকে পালালাম, তার একটি 2 বছর বয়সী মেয়ে ছিল। পালানোর সময় তিনি তাকেও সঙ্গে করে আনলেন। সেই মেয়েই এখন এখানে আমার মেয়ে বলে পরিচিত। তারই নাম মিস মেরি। পাপের কি ভয়ানক শক্তি, অবৈধ প্রেমের কি মায়াবনী ক্ষমতা। নিজের প্রাণের চেয়ে প্রিয় ছেলেকে সেই জায়গায় পরিত্যাগ করে, নিজের বাড়ির মায়া মন থেকে দূর করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখে গালি দিয়ে, নিজের মান সম্ভ্রম গৌরব অগাধ জলে ডুবিয়ে ফেলে রাত্রির নিবিড় অন্ধকারের ভিতর অনায়াসেই হাসতে হাসতে প্রবেশ করলাম। নিজের স্ত্রীকে বিসর্জন দিয়ে তার অকপট প্রেমের দুর্ভেদ্য গ্রন্থিকে মন থেকে সজোরে বিচ্ছিন্ন করে সেই জায়গায় মায়াবিনী অন্যের স্ত্রীকে স্থান দিলাম। নিজের উপযুক্ত শিক্ষিত সম্ভ্রান্ত অনুগত ছেলেকে কোল থেকে দূরে সরিয়ে সেই জায়গায় দ্বিচারিণী মায়ের গর্ভজাত মেয়েকে সযত্নে হাসতে হাসতে স্থান দিলাম। আমি সেই সময় ছোট ছিলাম তাও নয়, আমার হিতাহিত জ্ঞান সে সময় জন্মায়নি তাও নয়, কিন্তু অবৈধ প্রেমের ভীষণ লোভে সে সবই ভুলে গেলাম। অনবরত যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে নিজের হাতে রাশি রাশি মানুষের জীবন নষ্ট করে যে মন ভয়ানক কঠিন হয়ে পড়েছিল, সেই কঠিন মন অবৈধ প্রেমে একেবারে গলে গেল। আমি পাগলের মতো আত্মহারা হয়ে ভালো মন্দ কিছুই বুঝতে পারলাম না। অন্যের স্ত্রীর সঙ্গে সেই জায়গা থেকে পালিয়ে এই কলকাতায় এসে উঠলাম। যে বাড়িতে এখন বাস করছি সেই বাড়িতেই বাসস্থান স্থাপন করলাম। যে পর্যন্ত স্ত্রী বা স্বামী আদালতের আশ্রয় গ্রহণ করে স্বামী বা স্ত্রীকে ত্যাগ না করে, আমাদের বিয়ের আইন অনুসারে সেই পর্যন্ত দুজনের মধ্যে কেউই আবার বিয়ে করতে পারেন না।
যার সাথে আমি অবৈধ প্রেমে আবদ্ধ হয়েছিলাম তার স্বামী বর্তমান, অথচ আইন অনুসারে পরস্পরের মধ্যে কেউই পরিত্যক্ত হয়নি। সুতরাং সেই প্রেমিকাকে বিয়ে করে আইন অনুযায়ী তাকে নিজের বিবাহিতা স্ত্রী হিসাবে পরিণত করতে পারলাম না, কিন্তু দুজনেই স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলাম। এই কলকাতার মধ্যে এখনো পর্যন্ত কেউই জানে না যে তিনি আমার স্ত্রী ছিলেন না। সকলেই জানতো যে আমরা স্বামী স্ত্রী। সে যা হোক, কিছুদিন পর্যন্ত আমরা দুজনেই এই জায়গায় থাকার পর সেই মহিলা আমাকেও ত্যাগ করে চলে গেল। এবার সে আমাকে ত্যাগ করে এই জগতে অন্য কারোর কাছে গেল না, অন্য জগতে চলে গেল। এখন শুধুমাত্র তার সেই মেয়ে মেরিই আমার কাছে থাকতে লাগলো। মেরি খুব ছোটবেলায় তার মায়ের সাথে এসেছিল, সুতরাং এইসব ব্যাপারে সে যে কিছু জানে তা আমার মনে হয় না, কারণ আমি এসব প্রসঙ্গ কখনো তার কাছে তুলিনি। তবে তার মা তাকে কোনো কিছু বলেছে কি না জানি না। মেরি আমাকে তার নিজের বাবা বলেই জানে এবং সেইভাবে এখনো পর্যন্ত চলছে। মেরির মার মৃত্যু হবার পরে একবার মনে করেছিলাম আবার নিজের ছেলের কাছে আজমিরে ফিরে যাই, কিন্তু লজ্জায় ভয়ে সেই জায়গায় যেতে পারলাম না। বিশেষত মেরি এখনো পর্যন্ত বিয়ে করেনি। অবিবাহিতা অবস্থায় তাকেই বা কোথায় রেখে যাই। এইসব নানা রকম ভেবেচিন্তে কলকাতার বাসস্থান আর ছাড়তে পারলাম না। 3, আমার স্থাবর বিষয়ের মধ্যে আজমিরের সেই বাড়ি ছাড়া আর কিছুই নেই। তা আমি বহুদিন আগেই ত্যাগ করে এসেছি এবং আমার ছেলে এখন সেই বাড়িতে বাস করছে। সেই বাড়ি তারই থাকলো। তিনি যেভাবে ওই বাড়িতে বাস করছেন সেইভাবেই থাকবেন ও তার ইচ্ছা মতো দান বিক্রয় করতে পারবেন। 4, আমার নগদ কিছু টাকা আছে, তা সবই কোম্পানির কাগজে পরিণত করে রেখেছি। ওইসব কাগজ বেঙ্গল ব্যাংকে জমা আছে। ওই কাগজে যেসব সুদ পাওয়া যায় তা থেকেই আমি সংসারের খরচপত্র চালিয়ে থাকি। আমার ওইসব কাগজ আমি নিম্নলিখিতভাবে ভাগ করে দিলাম। 5, আমার যে কাগজ আছে তার মূল্য 2,25,000 টাকা। তার মধ্যে আমার ছেলে পাবে 1 লক্ষ টাকা, 2 নাতি 25,000 হিসাবে 50,000, পুত্রবধূ 25,000, আর আমার মেয়ে বলে পরিচিত মেরি 25,000 টাকা পাবেন। কিন্তু মেরি যদি বিয়ে না করে, চিরকালই অবিবাহিতা থাকে, তাহলে 1 পয়সাও তিনি পাবেন না। তাও আমার ছেলের হবে। অবশিষ্ট যা থাকবে তার মধ্যে আমার চাকররা প্রত্যেককে 250 টাকা করে পাবে। তাছাড়াও আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে যা খরচ হবে, তা বাদে যা অবশিষ্ট থাকবে তা আমার ছেলের ইচ্ছামতো গরিবদেরকে দান বা অন্য কোনো ভালো কাজে খরচ হবে। আমার ঘরে যেসব জিনিসপত্র আছে তা সবই মেরি পাবেন। শুধু লাইব্রেরির বই তিনি পাবেন না, কিন্তু যদি তিনি বিয়ে করেন ও তার স্বামী যদি বিদ্যায় উৎসাহী হন, তাহলে আমার লাইব্রেরির বই সবই তিনি পাবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। নয়তো আমার ছেলে আমার বইগুলো গ্রহণ করবেন, কিন্তু তিনিও সেগুলো কোনোভাবে বিক্রি করতে পারবেন না। যদি তিনি নিজে এগুলির জায়গা দিতে না পারেন, তাহলে কোনো সাধারণ লাইব্রেরিতে সেগুলো দান করবেন। আমার ব্যবহৃত ঘড়ি ও চেন আমার ছেলের, আংটি দুটির মধ্যে একটি মেরির ও একটি আমার পুত্রবধূর। উইল ও চিঠির খসড়া দেখে আমাদের বেশ অনুমান হলো যে এর নকল বৃদ্ধ তার উকিলের কাছে পাঠিয়ে দিয়েছেন। মনে মনে এই রকম অনুমান করে আমরা সেই উকিলের কাছে গেলাম ও তার কাছ থেকে জানতে পারলাম যে আগে একবার বৃদ্ধের সঙ্গে তার দেখা হয়েছিল। সেই সময় তার সম্পত্তির উইল করা সম্বন্ধে তার কথাবার্তা হয়।
ও তিনি তার ইচ্ছা মতো কোনো সম্পত্তি কাকে দেবেন তার একটি খসড়া তৈরি করে তার কাছে পাঠিয়ে দেবেন বলে যান। কিন্তু তারপর কোনো রকম কাগজপত্র আর তার কাছ থেকে পাঠানো হয়নি। সুতরাং তিনি কোনো রকম উইলও তৈরি করেননি। উকিলের কাছে এই কথা জেনে আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। একবার ভাবলাম বৃদ্ধ উইল করতে মনস্থ করে একটি খসড়া তৈরি করেছিলেন, কিন্তু উকিলের বাড়িতে তা পাঠাবার আগেই তার মৃত্যু হয়েছে। আবার ভাবলাম উইল করতে দৃঢ় সংকল্প হয়ে সেই উইল শেষ না করেই বা তিনি আত্মহত্যা করলেন কেন? আবার মনে হলো মেরি যখন বৃদ্ধের একমাত্র মেয়ে বলে পরিচয় দিয়ে থাকে, তখন বৃদ্ধের পরিত্যক্ত সব সম্পত্তি তিনি পাবার আশা যে করেননি তা না, অথচ উইল অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃদ্ধ তার সম্পত্তির অত্যন্ত সামান্য অংশ মেরিকে দিচ্ছেন। এই রকম অবস্থায় মেরি যদি ওই উইলের বিষয়ে কোনো রকমে জানতে পেরে থাকেন, তাহলে ওই রকম উইল মেরি যে সহজে করতে দেবেন তা অনুমান হয় না। অথচ বৃদ্ধ যখন তার উইলের লেখাপড়া তাড়াতাড়ি শেষ করে রেজিস্ট্রি করে রাখতে চান, তখন তিনিও যে দেরি করবেন তা সম্ভব নয়। এই রকম অবস্থায় উকিলের বাড়িতে উইলের খসড়া পাঠানো হলো না কেন? মনে মনে এইরকম চিন্তা করছি এমন সময় লাইব্রেরির মধ্যে একখানি পিয়ন বুকের ওপর হঠাৎ আমার চোখ আকৃষ্ট হলো। বইটা হাতে নিয়ে আর তার ভিতরে উল্টে উল্টে দেখতে লাগলাম। এর এক জায়গায় দেখতে পেলাম যে উইলের খসড়া ও চিঠি সেই উকিলের কাছে পাঠানো হয়েছে ও একজন ইংরেজ ওতে সই করে তা গ্রহণ করেছেন। এটা দেখে ওই পিয়ন বই হাতে আবার সেই উকিলের বাড়িতে গেলাম ও তাকে তা দেখালে তিনি বললেন যে এতে লেখা চিঠি ও উইলের খসড়া তিনি পাননি, ও ওতে যে সই রয়েছে তা তার অফিসের কারো সই নয়। উকিলের কাছে এই ব্যাপার শুনে আমাদের মনে আরো ভয়ঙ্কর সন্দেহ উদয় হলো। আবার বৃদ্ধের বাড়িতে গিয়ে ওই বাড়ির দারোয়ান প্রভৃতি সব চাকরদের একসঙ্গে করলাম ও সকলকে সেই বই দেখিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম যে বৃদ্ধের মৃত্যুর আগের দিন কোনো কাগজ বা চিঠির সঙ্গে ওই বই বৃদ্ধ কার হাতে দিয়েছিলেন এবং সেই বা তা কি করেছে। প্রত্যেকের কাছে এইভাবে অনুসন্ধান করতে করতে তাদের মধ্যে থেকে একজন দারোয়ান বলল, খুব বড় একটা চিঠির সঙ্গে আমার মনি ওটা আমাকে দিয়েছিলেন। দারোয়ানের এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে তিনি কি বলে ওটা দিয়েছিলেন? আমাকে বলে দিয়েছিলেন এতে যে উকিলের নাম লেখা আছে সেই উকিলের বাড়িতে এটা দিয়ে এসো। তুমি ওটা সেই জায়গায় নিয়ে গিয়েছিলে? না। কেন নিয়ে যাওনি? ওই চিঠি তুমি কি করলে? আমি যখন ওই চিঠি নিয়ে যাচ্ছিলাম সেই সময় রাস্তায় মেম সাহেবের সঙ্গে দেখা হয়। একটি টমটমে তিনি আর আর একজন সাহেব আসছিলেন। রাস্তায় আমাকে দেখে তিনি তার টমটম থামান ও আমাকে ডাকেন। আমি তার কাছে গেলে তিনি আমাকে বলেন, এই চিঠি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তার কথায় আমি কোনো রকম উত্তর না দিয়ে পিয়ন বই সমেত ওই চিঠিটি তার হাতে দিই। তিনি পিয়ন বইটি দেখে তার সঙ্গে যে সাহেবটি ছিলেন তাকে ইংরেজিতে কি বললেন। মেমের কথা শুনে তিনি পিয়ন বইটি নিজে হাতে নিয়ে পড়ে দেখলেন ও নিজের পকেট থেকে পেন্সিল বের করে ওই বইতে সই করে দিলেন। পরে আমাকে বললেন, এটা আমারই চিঠি, তোমাকে আর কষ্ট করে অফিস অবধি যেতে হবে না। এই বলে তিনি পিয়ন বইটি আমার হাতে দিলেন। আমি ওটা নিয়ে চলে আসলাম। চিঠিটি কিন্তু মেম সাহেবের হাতে ছিল। আমি ফিরে এসে বইটি আমার মনিবের সামনে টেবিলের উপর রেখে দিলাম। তিনি ওটা একবার খুলে দেখে আবার সেই জায়গায় রেখে দিলেন। যে সাহেব ওই বইতে সই করে দিয়েছিলেন
তাকে তুমি চেনো কি? তাকে খুব চিনি। দিনের বেলা প্রায় সব সময় তিনি আমার মনিবের বাড়িতে আসেন। ও মেম সাহেবের সঙ্গে প্রায় সব সময় হাসি ঠাট্টা করে বেড়ান। তাছাড়াও প্রায় প্রতিদিন রাতে বৃদ্ধ উপরে চলে যাবার পর এসে থাকেন। ও বৃদ্ধ বিছানা ছেড়ে ওঠার পরে চলে যান। কোনো কোনো দিন আবার ভোরে না গিয়ে দিনের বেলায় সবার সামনে বেরিয়ে গিয়ে থাকেন। তাকে আর আমি চিনি না। তিনি কোথায় থাকেন তা তুমি বলতে পারো? তা আমি জানি না, কিন্তু তাকে আমি ভালোভাবে চিনি। ও বাড়ির সব লোকই তাকে চেনে। আমার মনিবের মৃত্যুর পর থেকে আর তিনি আগের মতো সব সময় এখানে আসেন না বা থাকেনও না। শুধুমাত্র এক আধবার এসেছেন। এ পর্যন্ত আমাদের মনে যে একটু সন্দেহ ছিল, দারোয়ানের কথা শুনে সে সন্দেহ আমাদের মন থেকে একটু দূর হলো। এই উইলি যে বৃদ্ধের মৃত্যুর কারণ, তখন তা কে যেন আমাদের বলে দিল। আরও আমাদের মনে বিশেষ রকম ধারণা হলো যে মেরি নিজে বা অন্য কারোর দ্বারা এই কাজ সম্পন্ন করেছেন। তার নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি এই ব্যাপারে হাত দিয়েছেন। আমরা যে কয়েকজন দেশীয় কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলাম, দেখলাম তারা সকলেই ক্রমে আমার মতেই মত দিলেন। এখন এই মোকদ্দমার অনুসন্ধান করতে হলে মিস মেরিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা বা তাকে গ্রেপ্তার করা প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু এই কাজ এদেশীয় কর্মচারীদের দ্বারা সম্পন্ন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই অনুসন্ধানে হাত দিতে গেলে ইংরেজ কর্মচারীর সাহায্য নেওয়াই কর্তব্য। আমাদের সঙ্গে কয়েকজন ইংরেজ কর্মচারীও নিযুক্ত ছিলেন। এ কথা তাদেরকে বললে তারা হেসে আমাদের কথা একেবারে উড়িয়ে দিলেন ও বললেন, বিলাতীয় মিস মেরি তার বাবাকে হত্যা করেছেন। এ কথা কি কখনো হতে পারে? এই রকম অস্বাভাবিক অনুসন্ধানে আমরা কিছুতেই হস্তক্ষেপ করতে পারি না। আমাদের সমপদমর্যাদার ইংরেজ কর্মচারীদের মুখ থেকে এই কথা শুনে আমরা আমাদের মনের ভাব আমাদের উচ্চ পদস্থ কর্মচারীদের মধ্যে দু একজনকে বললাম। দেখলাম তারাও ইংরেজ কর্মচারীদের মতে মত দিলেন ও আমরা যে খুব ভুল করছি তাই আমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করতে লাগলেন। এই অবস্থা দেখে আমরা তাদেরকে আর কোনো কথা বললাম না। আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে গেলাম। আমরা সেই জায়গা থেকে ইংরেজ কর্মচারীদের দূরে গেলাম ঠিক, কিন্তু আমাদের মনের ভাব একেবারে ত্যাগ করতে পারলাম না। আমাদের মধ্যে কোনো কোনো কর্মচারী বললেন, যখন দেখছি আমাদের উচ্চপদস্থ কর্মচারীরা পর্যন্ত আমাদের বিপক্ষে অভিমত প্রকাশ করছেন, তখন এই কাজ থেকে আমাদেরও নিষ্কৃতি হওয়াই ভালো। কারণ এই মোকদ্দমার যদি কিনারা না হয় তাহলে আমাদের খারাপ হবার কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু এই মোকদ্দমার কিনারা করতে গিয়ে যদি মিসের খারাপ করবার চেষ্টা করি তাহলে আমাদের পদে পদে বিপদ ও বেশ খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কেউ বললেন, যখন আমরা বেশ বুঝতে পারছি যে এই কাজ মেরির দ্বারাই সম্পন্ন হয়েছে, তখন চাকরির অনুরোধে অন্তত আমাদের এই কাজ থেকে পিছিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক নয়। আমাদের ভাগ্যে যাই থাকুক না কেন, আমরা একবার মিসকে নিয়ে অনুসন্ধান করব, তাকে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে দেখব যে তিনি আমাদের কথার কী রকম উত্তর দেন। এই অনুসন্ধানে নিযুক্ত সব দেশীয় কর্মচারীরা এক জায়গায় জড়ো হয়ে এই রকম পরামর্শ করছি। এমন সময় আর একজন উচ্চপদস্থ কর্মচারী সেই জায়গায় এসে উপস্থিত হলেন ও আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই এখানে এক জায়গায় বসে কি করছো? এরকম এক জায়গায় বসে থাকলে কি মামলাটার কিনারা হবে? যে ইংরেজ কর্মচারী আমাদেরকে এই কথা বললেন তার জন্মস্থান খাস বিলেতে ও তার বয়সও খুব বেশি নয়। অন্যান্য ইংরেজ কর্মচারীদের সঙ্গে তার প্রায় মতের মিল হতো না, অথচ তিনি কখনো অন্যের মতে মত দিয়ে কোনো কাজে হস্তক্ষেপ করতেন না। ভালো হোক বা মন্দ হোক, নিজের যেমন মনে হতো সেই রকমভাবে চলতেন।
তার সমপদ মর্যাদার অন্যান্য কর্মচারীরা তাকে প্রায় দেখতে পারতেন না ও তাদের কোনো রকম পরামর্শ তাকে ডাকতেন না। তিনিও তাদের কারো কোনো কথা গ্রাহ্যের মধ্যে আনতেন না, যা তার মনে হতো তাই করতেন। এই কর্মচারীর কথা শুনে আমরা তাকে বললাম, আমরা তো এই মোকদ্দমার কিনারা করে এনেছি, কিন্তু আপনারা তা চান কই? সুতরাং অন্য উপায় না পেয়ে আমরা এই জায়গায় চুপ করে বসে শুধু সময় কাটাচ্ছি। আমাদের কথা শুনে তিনিও আমাদের সঙ্গে সেই জায়গায় গেলেন ও বললেন, এই মামলার কি রকম কিনারা করেছে তা আমাকে একটু ভালোভাবে বলো, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের অনুমান কতদূর যুক্তিসঙ্গত। কর্মচারীর কথা শুনে মিস মেরি সম্বন্ধে আমাদের মনে যেরকম সন্দেহ তৈরি হয়েছিল ও অনুসন্ধান করে তার বিপক্ষে যা যা পেয়েছিলাম তা সবই একে একে তাকে বললাম। উইল ও চিঠির খসড়া তাকে দেখালাম। দারোয়ানের কাছ থেকে যেভাবে তিনি তা হস্তগত করেছিলেন তাও তাকে বললাম। উইল করবার আগে বৃদ্ধের মৃত্যু হলে মেরির কিরকম স্বার্থ আছে আমাদের কথা শুনে তা তিনি সবই বুঝতে পারলেন ও শেষে আমাদের মতে মত দিয়ে বললেন, তাহলে মেরিকে এবং মেরির প্রেমিককে ধরে তোমরা জেরা করনি কেন? আমাদের অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীরা এই সম্বন্ধে আমাদেরকে যা যা বলেছিলেন তা তাকে বললাম ও এই রকম অবস্থায় আমরা কিভাবে এই অনুসন্ধানে হস্তক্ষেপ করতে পারি তাও তাকে জিজ্ঞাসা করলাম। আমাদের কথা শুনে তিনি আমাদের উপর একটু বিরক্তিভাব প্রকাশ করে বললেন, তোমরা ইংরেজ রাজত্বের কর্মচারীর উপযুক্ত নও, বা ইংরেজ আইনের অর্থও জানতে পারোনি। আমাদের আইনে সাদা কালো বা ছোট বড় কারোর মধ্যেই কোনো প্রভেদ নেই। আইনের মতে যাকে পাবো, রাজা হোক বা দরিদ্র হোক, দেশীয় হোক বা বিদেশি হোক, শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ হোক, সকলকেই সমানভাবে দেখব আর সকলের সঙ্গেই সমানভাবে চলব। তোমাদের সাহসে না কুলায় আমার সঙ্গে এসো, আমি নিজে এখন এই মামলাটার অনুসন্ধান করব। সাহেবের কথা শুনে আমাদের মনে এখন আশার উদয় হলো। ভাবলাম, এখন মনে হয় এই মোকদ্দমার কিনারা হবে। এই ভেবে আমরা সকলেই সেই ইংরেজ কর্মচারীকে সব রকমভাবে সাহায্য করতে বদ্ধপরিকর হলাম। কর্মচারী সাহেব আর কোনো কথা না বলে একেবারে উপরে উঠলেন। সেই সময় মেম ও তার প্রণয়াকাঙ্ক্ষী সাহেব সেই জায়গায় উপস্থিত ছিলেন। তিনি একেবারেই দুজনকে বললেন, তোমরা এখন সত্যি কথা বলবে কি? যদি ভালো চাও তাহলে সত্যি কথা বলো, নইলে তোমাদের হাতে বৃদ্ধের যে অবস্থা ঘটেছে আমার হাতে তোমাদেরও তাই অবস্থা ঘটবে। কর্মচারীর কথা শুনে তারা সমস্তই অস্বীকার করলেন, কিন্তু ওই কর্মচারী তাদের কোনো কথা বিশ্বাস না করে মিস মেরি যে ঘরে থাকতেন সেই ঘর তল্লাশ করতে আমাদেরকে আজ্ঞা দিলেন। আমরা শুধুমাত্র যে আদেশের অপেক্ষা করছিলাম, সেই আদেশ পাওয়া মাত্র ওই ঘর ভালোভাবে দেখতে আরম্ভ করলাম। মেমের দেরাজের ভিতর উইলের খসড়া ও সেই উকিলের চিঠি পাওয়া গেল। তা সেই জায়গায় কিভাবে আসলো মেম সাহেব তার কোনো রকম সন্তোষজনক উত্তর দিতে পারলেন না। এদিকে আরেকটি আলমারি থেকে একটি প্রুসিড অ্যাসিডের শিশিও বেরোলো। ওই শিশির প্রায় 1/4 খালি। ওই ওষুধ কিভাবে তার ঘরের ভিতর আসলো তাও তিনি আমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলেন না। তিনি এ সম্বন্ধে অনেকবার অনেক রকম কথা বলবার পর শেষে বললেন, লাইব্রেরির ভিতর টেবিলের উপর তা পড়েছিল, সেই জায়গা থেকে তিনি তা এনে নিজের কাছে রেখে দিয়েছেন। সে যা হোক, সব শেষে দুজনেই ধরা পড়লেন ও দুজনেই সমস্ত কথা স্বীকার করলেন। আমরা যেরকম খোঁজ পেয়েছিলাম বা আমরা যেরকম অনুমান করেছিলাম তারাও অবশেষে সেই রকমই বললেন। তখন সকলেই জানতে পারলেন যে উইলি বৃদ্ধের মৃত্যুর কারণ ও মিস মেরি নিজে হাতে ওই বিষ টেবিলে থাকা খালি গ্লাসে ঢেলে রেখে দিয়েছিলেন। বৃদ্ধ অসাবধান বশত সেই গ্লাসেই মদ ঢেলে পান করবার সঙ্গে সঙ্গে ইহজগৎ ত্যাগ করেছেন। মেরির প্রেমিক সেই ইংরেজ যুবক এই মধ্যে যুক্ত থাকলেও তার শাস্তি হতে পারে এরকম বিশেষ কোনো প্রমাণ না পাওয়ায় তিনি নিষ্কৃতি পেলেন।
কিন্তু মিস মেরিকে বিচারার্থ বিচারকের কাছে পাঠানো হল। তারও ভাগ্যে ইংরেজ আইন অনুসারে বিচার দণ্ড হলো না। ঈশ্বরই তাকে দণ্ড দিলেন। হাজতে থাকার সময় বিশেষ রোগে আক্রান্ত হয়ে তিনি ইহজীবন ত্যাগ করলেন। বলা বাহুল্য যে বৃদ্ধের ইচ্ছা অনুসারে তার সমস্ত সম্পত্তির ভাগ হয়ে গেল। শুধু মিস মেরির অংশে যা পড়েছিল তাও তার ছেলে পেলেন। এতক্ষণ আপনারা শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ দারোগা ও মিস মেরি। গল্পের সূত্রে জানানো হচ্ছে এই গল্প ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সময়কার একটি গল্প। জাতি বিষয়ক কোনো ভেদাভেদ প্রয়াস সমর্থন করে না এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পের পাঠে ও দারোগার চরিত্রে দেবাশিস চক্রবর্তী, জুবেয়ার এবং প্রথম কর্মচারীর চরিত্রে মনোজ চক্রবর্তী, মেরির চরিত্রে শর্মিষ্ঠা চক্রবর্তী, সাহেব ও চাকরের চরিত্রে অরিত্র চৌধুরী, মেরির প্রকৃত বাবা ও দ্বিতীয় ইংরেজ কর্মচারীর চরিত্রে জয়ন্ত কুমার চৌধুরী, মেরির মার চরিত্রে অবন্তিকা মাঝি, দারোয়ানের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, অন্যান্য আনুষঙ্গিক চরিত্রে অরিত্র চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী, সম্পাদনায় অরিত্র চৌধুরী। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।